পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি ভারতের টানা চতুর্থ রাতেও দুই দেশের সীমান্তে গোলাগুলি। ক্ষেপণাস্ত্র ধ্বংসের মহড়া চালালো ভারতীয় নৌবাহিনী, পাকিস্তানকে ISIS এর সঙ্গে তুলনা ওয়াইসির। আগ্রাসনের জবাবে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের তথ্যমন্ত্রীর, দায়িত্বশীল সমাধান খুঁজে বের করা আহ্বান যুক্তরাষ্ট্রের, সংযত হওয়ার বার্তা চীনের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপের আহ্বান ইরানের। তেহরানে পারমাণবিক প্রকল্পগুলো গুড়িয়ে দেওয়ার আহ্বান নেতানিয়াহুর। গাজায় বিমান হামলায় আরও 53 ফিলিস্তিনি নিহত। ইয়েমেনে মার্কিন হামলায় 68 জনের প্রাণহানি। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত। আর সামরিক প্রতিক্রিয়ার ক্ষেত্র প্রস্তুতের জন্য 1 ডজনেরও বেশি বিশ্ব নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরই মধ্যে 1 ডজনেরও বেশি বিশ্ব নেতার সঙ্গে যোগাযোগ করেছেন। এসব প্রচেষ্টা মূলত সামরিক প্রতিক্রিয়ার ক্ষেত্র প্রস্তুতের অংশ। নিউ ইয়র্ক টাইমস আরও জানায়, পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতীয় বাহিনী কাশ্মীরে তল্লাশি অভিযান জোরদার করেছে। হামলার সাথে জড়িতদের খুঁজতে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় আবারও গোলাগুলি হয়েছে। কাশ্মীর হামলার পর এ নিয়ে পরপর চতুর্থ রাতে দুই প্রতিবেশী দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হলো। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম NDTV এ খবর জানায়। এক বিবৃতিতে ভারতের সেনাবাহিনী জানিয়েছে, রোববার রাতে পাকিস্তান সেনাবাহিনী কুপওয়ারা এবং পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখায় গুলি বর্ষণ করে। এরপর ভারতীয় সেনারাও দ্রুত ও কার্যকর জবাব দেয়। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে গুলি ছোড়ে। জবাবে পাল্টা গুলি ছোড়ে ভারতীয় সেনারাও। কাশ্মীরে হামলার পর দুই দেশের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ক্ষেপণাস্ত্র ধ্বংসের মহড়া চালিয়েছে ভারতের নৌবাহিনী। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দূরপাল্লার নির্ভুল লক্ষ্যবস্তুতে হামলার জন্য প্ল্যাটফর্ম সিস্টেম এবং ক্রুদের প্রস্তুতি যাচাইয়ের মহড়া হয়েছে। নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় নৌবাহিনী দেশের স্বার্থ রক্ষায় যে কোনো সময় যুদ্ধ করতে প্রস্তুত। পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহতের ঘটনায় নিন্দা জানিয়ে পাকিস্তানকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা IS এর সঙ্গে তুলনা করেছেন অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনে AIM এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। মহারাষ্ট্রের এক জনসভায় তিনি একথা বলেন। পাকিস্তানের নেতাদের উদ্দেশ্যে ওয়াইসি বলেন, আপনারা কোন ধর্মের কথা বলছেন? আপনারা খাওয়ারিজ? এতে বোঝা যায় আপনারা IS এর উত্তরসূরি। নিরীহ মানুষকে তাদের ধর্ম নিয়ে প্রশ্ন করে হত্যা করা ইসলাম ধর্ম নয়। ভারতীয় আগ্রাসনের জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আয়াতুল্লাহ তারার। রোববার এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন, পাকিস্তান সার্বভৌমত্ব রক্ষায় অটল, যে কোনো ধরনের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া জানাবে। বিদেশি কূটনীতিকদের সঙ্গে পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এদিকে ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় উভয় পক্ষকে দায়িত্বশীল সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছে দেশটি। সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গে যোগাযোগ রাখছে। দায়িত্বশীল সমাধানের জন্য উভয় পক্ষকে উৎসাহিত করছে দেশটি। পাশাপাশি যুক্তরাষ্ট্র ভারতের পাশে রয়েছে। তারা পেহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায়। অন্যদিকে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে চীন। পাশাপাশি এ উভয় পক্ষকেই সংযম প্রদর্শনেরও আহ্বান জানিয়েছে দেশটি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোন আলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ সমর্থন জানান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, গভীর বন্ধুত্বের প্রতীক এবং সর্বক্ষণে কৌশলগত সহযোগী অংশীদার হিসেবে চীন পাকিস্তানের বৈধ নিরাপত্তা উদ্বেগকে সম্পূর্ণভাবে বোঝে এবং এর সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক টেলিফোন আলাপে পেজেশকিয়ান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানায়।
পেজেশকিয়ান বলেন, এ ধরনের মর্মান্তিক ঘটনা আঞ্চলিক দেশগুলোর উপর যৌথ দায়িত্ব আরোপ করে এবং সন্ত্রাসবাদের মূল উৎপাটনের জন্য সহমর্মিতা, সংহতি ও ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার বাধ্যবাধকতা তৈরি করে, যাতে অঞ্চলটির জনগণের জন্য স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। ওয়াশিংটন এবং তেহরানের আলোচনার মধ্যেই ইরানের সম্পূর্ণ পারমাণবিক অবকাঠামো ভেঙে ফেলার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, তেহরানের পরমাণু প্রকল্প ইস্যুতে একমাত্র ভালো চুক্তি হবে সমস্ত অবকাঠামো অপসারণ করা, যা 2003 সালে পশ্চিমাদের সঙ্গে লিবিয়ার স্বাক্ষরিত চুক্তির অনুরূপ, যে চুক্তি অনুসারে তারা তাদের পারমাণবিক, রাসায়নিক, জৈবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করতে বাধ্য হয়েছিল। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গেল 24 ঘণ্টায় আরও 53 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সরকারের মিডিয়া অফিসের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, রোববার ভোর থেকে পরবর্তী 24 ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এ নিয়ে অবরুদ্ধ গাজা উপত্যকাটিতে মোট 52,243 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, গাজা উপত্যকায় 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট আহতের সংখ্যা 1,17,639 জনে পৌঁছেছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত 68 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 47 জন। সোমবার হুতিদের সংশ্লিষ্ট আল মাসিরাহ টিভির বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের সাদা প্রদেশে অভিবাসীদের জন্য তৈরি একটি আটক কেন্দ্রে এ হতাহতের ঘটনা ঘটে। গেল মার্চের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইয়েমেনে 8 শতাধিক হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছেন 220 জনেরও বেশি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।